সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যে কোনো বিষয়ে যদি আমাদের অথেন্টিক সোর্স থেকে প্রপার নলেজ যদি থাকে, ওই বিষয়টা সম্পর্কে যদি জ্ঞান থাকে, আমরা সেখানে বিনিয়োগ করতে, সেখানে যাইতে, সে কাজটা করতে কিন্তু ভয় পাই না। আপনি জায়গা জমি ক্রয় করেন, ব্যবসাপাতি করেন, যেখানেই যান, যদি আপনার জানা থাকে বা একটা পরিচিত জায়গা আপনি দ্বিতীয়বার গেলে আপনার কাছে অনেকটা ইজি ফিল হয়। তো আজকের আলোচনা মূলত শেয়ার মার্কেট রিলেটেড। শেয়ার বাজার জিনিসটা কি, এখানে কিভাবে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, এই রিলেটেড আপনাদের সাথে আমরা আলোচনা করব। কারণ হচ্ছে আমরা মনে করি বাংলাদেশের প্রতিটা নাগরিকের নৈতিক দায়িত্ব হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করা। এর কারণ একটাই, কারণ হচ্ছে বড় বড় কোম্পানিগুলো প্রতিদিন আপনি তাদের জিনিস ক্রয় করতেছেন, পণ্য ক্রয় করতেছেন, টাকা টাকা পয়সা ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনি এর কোনো লাভের অংশীদারি হইতে পারতেছেন না। এটা একমাত্র কারণ প্রপার নলেজ না থাকা, আর শেয়ার বাজারটা সম্পর্কে একটা ভুল ইনফরমেশন বাজারে ছেড়ে দেওয়া, আর কিছু কতিপয় গোষ্ঠী এটাকে একটা জুয়ার মতো করে ধরে রেখেছে। এজন্যই তাহলে প্রতিটা নাগরিক যখন তার আশেপাশে যেই যে ভালো ভালো কোম্পানিগুলো টাকা ইনকাম করে নিচ্ছে সেখানে যখন অংশীদারি হয়ে যাবেন, তখন কিন্তু চিত্রটা পাল্টে যাবে। তো চলুন দেখা যাক। আজকের আলোচনায় আমরা দেখি শেয়ার বাজার জিনিসটা কি, এখানে কিভাবে বিনিয়োগ করা হয়, বিনিয়োগ করার জন্য কি কি প্রয়োজন হয়, ওভারঅল আপনি একটা ধারণা পাবেন। আর আমাদের এই শেয়ার বাজার রিলেটেড গত মাসে আমাদের একটা কোর্স সম্পন্ন হয়েছে, আগামী ডিসেম্বরে ইনশাল্লাহ দ্বিতীয় কোর্স শুরু হচ্ছে। আশা করি যারা পুরাতনটা নিতে চান, রেকর্ডের ভিডিও আছে, নিতে পারবেন, অথবা অপেক্ষা করতে পারেন। ইনশাল্লাহ মোটামুটি 5 তারিখ পর্যন্ত আমরা শুরু করে দিব নতুন কোর্সটা। তো চলুন দেখা যাক শেয়ার বাজার কিভাবে কাজ করে, শেয়ার বাজারে আমরা কি পাচ্ছি, শেয়ার বাজার কি আসলেই জুয়া খেলা কিনা, শেয়ার বাজার কি আসলে আপনি বাংলাদেশের একজন যোগ্য না। নাম্বার ওয়ান কথা হচ্ছে যে আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, শেয়ার বাজারে আপনি ব্যবসা করতেছেন না, শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করতেছেন, ইনভেস্টমেন্ট করতেছেন। আর এই ইনভেস্টমেন্টটা হবে আপনার দীর্ঘমেয়াদী। যেমন আপনি পড়াশোনা করেন, একটা ভিত্তি তৈরি করেন, তারপরে চাকরি বাকরি করেন, দোকান শুরু করেন, ছোট করে শুরু করেন, ধীরে ধীরে বড় হয়। ব্যবসাটাও সেম। আমরা যদি বলি শেয়ার যে বিনিয়োগ, এই জিনিসটা একই রকম। আপনি শেয়ার বাজারে একটা ভালো টপ কোয়ালিটির শেয়ারের মালিক হওয়া মানে ওই কোম্পানির একটা অংশীদারি হওয়া। ওই কোম্পানির যত টাকা পয়সা লাভ করবে আনুপাতিক হারে আপনিও সেই কোম্পানির একটা অংশীদারি হবেন এবং তার একটা সুবিধা ভোগ করবেন। শেয়ার বাজারের প্রকৃত যদি সুফলটা আমরা দেখি, এটা দীর্ঘমেয়াদে পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বল্প মেয়াদে আপনি হয়তো 3 গুণ 4 গুণ লাভের আপনাকে কেউ অফার দিতে পারে, অথবা লাভ করিয়েও দিতে পারে, কিন্তু সবচেয়ে জাদুকরী প্রভাব পাওয়া যায় 10 থেকে 15 বছর যখন আপনার বিনিয়োগ করা থাকে, তখন এই টাকাগুলো আসলে আপনার জন্য কাজ করতে থাকে। তো যাই হোক, আমাদের আলোচনা থেকে আমরা দেখতেছি যে শেয়ার বাজার বিষয় প্রচলিত ভুল ধারণা। তো আমরা এখানে ভুল ধারণা নিয়ে আলোচনা করব না, যেটাই সঠিক ধারণা এর বাইরে সব ভুল ধারণা। তাহলে একটা শব্দ মনে রাখবেন, সঠিক ইনফরমেশনের বাইরে যত শব্দ আছে সবই হচ্ছে প্রচলিত ভুল ধারণা। তাই ভুল ধারণা আমরা আলোচনা না করে সঠিক ধারণাটাই আমরা আলোচনা করি। নাম্বার ওয়ানে চলে আসি যে আসলে এই যে শেয়ার বাজারে কেন কোম্পানিগুলো আসে, কিভাবে তার অংশটা বিক্রি হয়। ইন সাপোজ জাস্ট যদি আমরা বলি, আপনি একটা ব্যবসা করতেছেন, ধরলাম যে ব্যবসার বর্তমানে 100 কোটি টাকা মূলধন আছে, আপনার টোটাল হিসাব করলে 100 কোটি টাকা আছে। আপনি কোম্পানিটার আর একটা ব্রাঞ্চ খুলবেন, আপনার আরও 100 কোটি টাকা দরকার, ধরেই নিলাম আমরা আরও 100 কোটি বা 20 কোটি টাকা দরকার। আপনি চাইলে যেটা করতে পারেন, ব্যাংকে যাইতে পারেন, ব্যাংক থেকে লোন নিতে পারেন, কিন্তু ব্যাংকে তো আপনাকে ফিক্সড বাৎসরিক একটা তাকে সুদ দিয়ে দিতে হবে প্রতি মাসে কিস্তিতে। আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে না, আপনি শেয়ার বাজার থেকে টাকা পয়সা উঠাবেন। তখন আপনার কোম্পানিটার আপনি যেই মার্সেন্টাইল ব্যাংক, ইনভেস্টমেন্টর ব্যাংক, তারা ভ্যালু করে দিল যে 1 কোটি টাকা আপনার দাম। এখন নর্মাল নিয়ম হচ্ছে আপনি এই 1 কোটি টাকারে শেয়ারে বিভক্ত করেন, 10 টাকায় প্রতিটা ভাগে ভাগ করতে পারেন, 20 টাকা করতে পারেন, 100 টাকায় ভাগ করতে পারেন। ধরলাম যে আমরা ভাগ করে পাইলাম আপনার 10 লাখ শেয়ার হইল, মানে আপনার 100 কোটি টাকার কোম্পানিটাকে আমরা 10 লাখ শেয়ারে ভাগ করে দিলাম। এখন আপনাকে বলা হইলে যে ভাই আপনি আপনার এই 100 কোটি টাকার যে কোম্পানিটা আছে এটার কত পার্সেন্ট আপনি বাজার থেকে টাকা উঠাবেন। আপনি যদি 10% বা 20% ছেড়ে দেন, ওই 20%কেই বাজারে বলতেছি যে আমরা শেয়ার বা স্টক বা ইকুইটি বা এই যে পুঁজি বাজারে কোম্পানির শেয়ার লেনদেন। তাহলে মূল কথাটা কি ছিল, একটা প্রতিষ্ঠিত কোম্পানি
তার যে বাজার মূলধন সেটাকে ভ্যালুয়েশন করা হয়, ভ্যালুয়েশন করার পরে সেখান থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সে কি করে বাজারে বিক্রি করে। তো এই যে বিক্রি করার সময় সে যে প্রতিটা শেয়ারের একটা মূল্য ফিক্স করে দেয়, সেটা 10 টাকা হইতে পারে অথবা নানা পদ্ধতি আছে, নর্মালি 10 টাকা করে হয়। এখন এই 10 টাকা সর্বপ্রথম যখন বাজারে ছাড়ে এটাকে বলে যে আইপিও। তো আইপিওর মাধ্যমে আপনি নিতে পারেন, অথবা এগুলো খুচরা বাজারে কয়দিন পরে বিক্রি হয়। আপনি 10 টাকার শেয়ারটা তখন 10 টাকাও পাওয়া যেতে পারে, তার দামটা কমে 5 টাকাও হইতে পারে অথবা 100 টাকাও হইতে পারে। তো এটা হচ্ছে যে আসলে শেয়ার বাজারে একটা কোম্পানি যে আসে। তো আপনি বলবেন যে ভাই যে কোনো কোম্পানি, যে কোনো থার্ড পার্সন, যে কোনো ব্যক্তিকে চলে আসতে পারে কিনা। কথা হচ্ছে যে না, এখন পর্যন্ত বাংলাদেশের নিয়ম হচ্ছে আপনার কোম্পানিটা অ্যাটলিস্ট গত 3 বছর যাবত ধরে ধারাবাহিকভাবে লাভ করতেছে, আপনার কোম্পানিটা সবকিছু ঠিক আছে, এরকম কোম্পানি প্রয়োজন হয়। তার মানে আজকে কোম্পানি তৈরি করে কালকে শেয়ার বাজার থেকে টাকা তোলা যায় না, এইটা আপনি মনে রাখতে পারেন। এখন আপনি কি করলেন, বাজারে হয়তো আপনার ধরলাম যে এই যে 30% ছেড়ে দিলেন, 20% ছেড়ে দিলেন, 10% ছেড়ে দিলেন, আপনার মালিকানার যত অংশ আপনি ছেড়ে দিবেন তত টাকা আপনি মার্কেট থেকে তুলতে পারবেন। এখন এই যে আগে 100% 100 টাকা লাভ করলে আপনি 100 টাকা পাইতেন, এখন ধরলাম যে আপনি 30% ছেড়ে দিয়েছেন মালিকানা, তাহলে 100 টাকা লাভ করলে 70 টাকা আপনি মালিক হিসাবে নিবেন, বাকি 30 টাকা এই যে শেয়ার হোল্ডারকে দিয়ে দিবেন। তো এই যে বাকি 30 টাকা শেয়ার হোল্ডারকে দিচ্ছেন, এটার সাধারণ নাম হচ্ছে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড জিনিসটা বুঝলেন। আপনি আগে কোম্পানির মালিক ছিলেন, 100 টাকা আপনি লাভ করলে 100 টাকা আপনার প্যাকেটে রাখতে পারতেন, চাইলে আপনি উঠায় নিতেন অথবা ব্যবসা বৃদ্ধি করার কাজে লাগাইতেন। এখন যেহেতু আপনার 30% আপনি বিক্রি করে দিয়েছেন, তাই 100 টাকা লাভ করলে 30 টাকা ডিভিডেন্ড আকারে দিবেন। এখন এখানে নানা প্রকার নিয়ম আছে, যে আপনি চাইলে ডিভিডেন্ড নাও দিতে পারেন, সম্পূর্ণ টাকা রেখে কোম্পানি বাড়ানোর কাজে আপনি লাগাইতে পারেন, সেটাও কিন্তু সম্ভব। আর যদি আপনার কোম্পানি যদি লাভ না করে লসে থাকে, আপনি কোনো ডিভিডেন্ড না দিলেও চলবে, এইটাও কিন্তু একটা নিয়ম। আর যারা শেয়ারটা ক্রয় করতেছেন, আপনি যদি ভালো মানের শেয়ার যদি ক্রয় করেন, ভালো কোম্পানির শেয়ার যদি ক্রয় করেন, টপ কোয়ালিটির শেয়ার যদি ক্রয় করেন, তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে 100 টাকা যদি লাভ করে, নর্মাল বাংলাদেশে এখন নিয়ম হচ্ছে ওই 100 টাকা থেকে সর্বনিম্ন 30% পর্যন্ত দিয়ে দেওয়া। 30% না দিলে সরকার ওইটার উপর কর আরোপ করে 10% টোটাল টাকাটার উপর। এর জন্য ম্যাক্সিমাম কোম্পানি চেষ্টা করে যে 30% অ্যাটলিস্ট দিয়ে দেওয়ার জন্য, সরকারি কর থেকে বাঁচার জন্য এটা তারা ট্রাই করে। দিতে হবে এমন কোনো কথা না। এখন তাইলে আপনি একজন শেয়ার বাজারে বিনিয়োগকারী হিসাবে আপনি চিন্তা করবেন যে ভাই আমি 1 লাখ টাকা বিনিয়োগ করলাম, বছর শেষে কত পাবো। আসলে শেয়ার বাজার এভাবে কাজ করে না। যেমন আপনি একটা ব্যবসা শুরু করছেন, ব্যবসাতে আপনি ক্রয় বিক্রয় করবেন, কোনো বছর আপনার লাভটা বেশি হবে, কোনো বছর কম হবে, নির্দিষ্ট কোনো কিন্তু আপনার লাভ নাই, লজও কিন্তু আপনার হইতে পারে। তবে একটাই সুবিধা হচ্ছে, আপনি যতদিন শেয়ারটা বিক্রি না করতেছেন প্রকৃতপক্ষে আপনার কোনো লস নাই। এই যে গত 100 বছরে যদি সারা বিশ্বে বিভিন্ন প্রকার শেয়ার বাজারের পতন দেখেন, যারা ওই পতনের সময় শেয়ারটা বিক্রি করে নাই, সেখানে আরো অধিক পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করছে, তারা কিন্তু আজকে একদম লাল লাল বিলিনিয়র হয়ে গেছে। শেয়ার বাজারে একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে, ভালো কোম্পানির খারাপ সময়ে তাদের সহযোগিতা করেন, মানে তার শেয়ারটা ক্রয় করেন, আর যখন তার অবস্থাটা ভালো হবে, শেয়ারের দামটা বাড়বে, তখন আপনি বিক্রি করে মুনাফা অর্জন করেন। শেয়ার বাজার হচ্ছে ধৈর্যের খেলা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন, আপনি উপকৃত হবেন। আপনি অ্যাক্টিভ যে চাকরি ব্যবসা করতেছেন সেটা আপনি করতে থাকেন, প্রতি মাসে মাসে বা আপনার কাছে যে টাকাটা জমানো আছে, যেটা আপনার কোনো কাজের না, সেটা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। এমন না যে আপনি লোন করে, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, হাওলাত করে শেয়ার বাজারে বিক্রি করা, শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে না। তাহলে আমরা ডিভিডেন্ড জিনিসটা বুঝতেছি যে আপনার কাছ থেকে কোম্পানি যে টাকাটা নিয়েছে, বছর শেষে ক্যালকুলেশন করার পরে কোম্পানি যে লাভ করতেছে, লাভের যে টাকাটা দিচ্ছে কোম্পানি একটার ভাষায়, সেটাকে বলে ডিভিডেন্ড। কমন ম্যানের ভাষা আপনি বলতে পারেন যে আপনি লাভ পাইলেন। অন অ্যাভারেজ যদি বাংলাদেশের শেয়ার বাজার আমরা হিসাব করি, আপনি সেক্ষেত্রে 7% পর্যন্ত লাভ পাইতে পারেন। মানে 1 লাখ টাকা বিনিয়োগ করলে 1 বছর পরে 7-7.5 হাজার টাকা পাবেন। কমন মানুষের ভাষা এটা বলতে পারি। তবে এটা কোনো ফিক্স না, আপনি টাকা নাও পাইতে পারেন, এমনকি আপনি 20%ও লাভ পাইতে পারেন। পাশাপাশি আপনার ওই 1 লাখ টাকার ভ্যালু 10 লাখ টাকাও হইতে পারে। তো ওই ক্যালকুলেশনগুলো আপনার নলেজ যখন থাকবে, তারপরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোন জিনিসটা হচ্ছে। তাহলে ডিভিডেন্ডটা হচ্ছে যে আপনি যে শেয়ারটা কিনলেন, ওই শেয়ারের ওই কোম্পানিটা বছর শেষে, নর্মালি বাংলাদেশে ক্লোজিং জুন মাসেও হয়, ডিসেম্বরে হয়। এখন আপনি যে কোম্পানির শেয়ার কিনলেন, তারা যদি জুন ক্লোজিং হয়, নর্মালি
দেখা যায় যে সেপ্টেম্বর অক্টোবরে তারা টাকা দেয়, আর যদি ডিসেম্বর ক্লোজিং হয় ফেব্রুয়ারি মার্চে তারা লাভের টাকাটা দেয়। এখন এই ডিভিডেন্ড দেওয়া না দেওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশের শেয়ার বাজারে শেয়ারের কিছু ক্রাইটেরিয়া আছে, অন্যান্য বিশ্বে এরকম কোনো কিছুই নেই, এটা মনে রাখবেন। বাংলাদেশে বলে যে এই ক্যাটাগরি মানে সবচেয়ে ভালো, যারা 10% বা তার চাইতে বেশি আপনাকে লাভ দেয়। তাহলে এই ক্যাটাগরির শেয়ার হচ্ছে সেগুলা যারা বাৎসরিকভাবে 10% বা তার বেশি আপনাকে ডিভিডেন্ড বা মুনাফাটা দেয়, এদেরকে আমরা বলি যে এই ক্যাটাগরি। পাশাপাশি এদের এজিএম হয়, এজিএম এ আপনি একজন শেয়ার হোল্ডার হিসেবে অংশগ্রহণ করতে পারেন, অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, কোম্পানির মালিকের মতো। বাংলাদেশে বর্তমানে যদি আমরা দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া 216টা আছে, তার মধ্যে কিছু যে ব্যাংক বন্ধ হয়েছে সেটা আমরা এখানে ইনক্লুড করা আছে। তাহলে একটা ধারণা আপনি পাইলেন 216টা কোম্পানি এ ক্যাটাগরির আছে, মানে ভালো মানের আছে। বি ক্যাটাগরি এরা 5-10%-এর নিচে তারা কি করে আপনাকে লাভটা দেয় বাৎসরিক, তো এরা বি ক্যাটাগরিতে আছে, এখন পর্যন্ত 80টা আছে। আর যেটা জেড ক্যাটাগরি এরা আপনাকে কোনো ডিভিডেন্ড দেয় না। কোম্পানিগুলা যদি আমরা বলি দুর্নীতির মাধ্যমে বা কিছু কোম্পানি বাস্তবে ব্যবসা লস হইতে পারে, আপনি ব্যবসা নামছেন ব্যবসা লস করতে পারেন, তো এইরকম যে তারা কোনো মতো চলতেছে, তো এরকম কোম্পানি আছে 101টা। আর আরও 2টা ক্যাটাগরি আছে যেগুলো এখনো উৎপাদন শুরু করে নাই বা নতুন কোম্পানি এখন পর্যন্ত আর নাই। তাহলে বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি 3 প্রকারের কোম্পানি পাবেন, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। এখন যেটা হয় নর্মালি আপনারা পত্রিকায় বা বিভিন্ন জায়গায় যে জিনিসটা দেখেন যে মানুষ টাকা লস হয়ে যাচ্ছে, তো তারা যেটা করে বিশেষত বি এবং জেড ক্যাটাগরির শেয়ারগুলোর দাম কম থাকে। এই শেয়ারগুলোর মধ্যে জুয়া খেলার মতো হয়। আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনি ম্যানিপুলেশন শুরু করেন, এই ধরেন যে 5 টাকার একটা শেয়ারকে আপনি 2 দিনে বানিয়ে দিলেন 20 টাকা, তো তারপর আবার বিক্রি করে সেখান থেকে লাভ করে বের হয়ে গেলেন। এইরকম ম্যানিপুলেশন চলে আর বিশ্বের সব জায়গায় চলে। তো এই জন্য আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে শেয়ার বাজারটা একটু বুঝেন, ভালো কোয়ালিটি মানে এ ক্যাটাগরির শেয়ারের মধ্যে সবসময় ট্রাই করবেন বিনিয়োগ করার। আর এই যে 216টা কোম্পানিতে তো আপনি বিনিয়োগ করতে পারবেন না, এখান থেকে আপনি ভাগ করে প্রয়োজনে 12টার মতো কোম্পানি সিলেক্ট করে ওই 12টা কোম্পানিতে আপনি বিনিয়োগ করেন। আপনি ফার্মাসি ওষুধ সেক্টরে বিনিয়োগ করতে পারেন, অয়েল সেক্টরে করতে পারেন, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স আছে করতে পারেন, ফুড ক্যাটাগরিতে করতে পারেন, সিমেন্টে করতে পারেন। অর্থাৎ এমন না যে একটা ব্যবসা নিয়ে আপনাকে থাকতে হবে। তাইলে এই এখন বলবেন যে ভাই কোন 12টা কোম্পানি করব, তা আসলে কোম্পানি বলেন প্রতি 2 মাসে 6 মাসে কোম্পানিগুলো চেঞ্জ হয়, কোম্পানি ব্যবসা খারাপ করে। তো এই জন্য আপনার কিছু বেসিক নলেজের প্রয়োজন। তো ওই নলেজটা আপনি ইউটিউবে অসংখ্য ক্রিয়েটরের কিছু কিছু ভিডিও আছে সেখান থেকে নিতে পারেন, অথবা শেয়ার বাজার রিলেটেড যদি কোথাও কোনো প্রশিক্ষণ দেওয়া হয় সেটাতে অংশগ্রহণ করতে পারেন, অথবা আমরা তো আপনাদের জন্য নিয়ে আসতেছি সেটাতেও আপনি আসতে পারেন। এখন যদি আমরা দেখি এই যে 397টা কোম্পানি আছে এগুলো আমাদের বাংলাদেশ শেয়ার বাজারে 22টা খাতে বিভক্ত। তো আপনি এই 397টা কোম্পানির 22টা খাতের মধ্যে 22টা খাতেও যাওয়ার দরকার নেই, মূলত ম্যাক্সিমাম 4টা-5টা খাতে 12টা কোম্পানিতে বিনিয়োগ করলে আপনি সিকিউর। এখন আসি আমরা বললাম যে 10% দিলে এ, 10-এর কম দিলে বি, এগুলো কি সারা জীবন এরকমই থাকবে? কোনো কোম্পানি না দিলে তার ক্যাটাগরিটা চেঞ্জ হয়। জেড কোম্পানি শেয়ারও বি ক্যাটাগরিতে আসতে পারে, বি থেকে এ ক্যাটাগরিতে আসতে পারে। তো আমরা যেটা করব, ভালো কোম্পানির আমরা শেয়ার ক্রয় করব, মানে আমরা ওই কোম্পানিটার অংশীদারি হচ্ছি, সেখানে বিনিয়োগ করতেছি। আপনার শেয়ার বাজারে কত টাকা বিনিয়োগ করলেন দীর্ঘমেয়াদে সেটা বড় কথা না, আপনি কতটা ভালো কোম্পানির শেয়ার নিতে পারলেন এটা হচ্ছে বড় কথা। কারণ একটাই, কারণ হচ্ছে যে শেয়ার বাজারে যে লাভ্যাংশটা দেওয়া হয় এটা ডিভিডেন্ডের যেটা দেওয়া হয় এটা শেয়ার সংখ্যার উপর দেওয়া হয়। যেমন ধরেন স্কয়ার কোম্পানি যদি আপনার কাছে আজকে 1 লাখ শেয়ার যদি থাকতো, তারা প্রতি শেয়ার প্রতি 12 টাকা করে দিচ্ছে, আপনি প্রায় যদি আমরা হিসাব করি 12 লাখ টাকা কিন্তু আপনার বাৎসরিক ডিভিডেন্ড আসতো, মানে মাসে 1 লাখ খরচ করতে পারতেন। এখন বলবেন যে ভাই আজকের বাজারে তাইলে কত, তো আজকের বাজারে কিনতে গেলে অনেক টাকার দরকার। সেই 2004 সালে যদি আপনি নিতেন তাহলে আপনি 20-25 লাখ টাকা বিনিয়োগ করলে কিন্তু হয়ে যেত। তো আপনার টার্গেট হওয়া উচিত যে আপনি কি করবেন, প্রথমে 100 শেয়ার নেবেন, এরপরে 1000 নেবেন, 10,000, 50,000, 1 লক্ষ, 1 মিলিয়ন। তো আপনাদের জন্য আমরা আমাদের ফেসবুক পেজ, গ্রুপ সব জায়গায় আমরা একটা টার্গেট রেখেছি যে আগামী 15 বছরে
আপনি 1 মিলিয়ন ম্যাক্সিমাম শেয়ারের মালিক হবেন। তো আপনি বলবেন যে ভাই অনেক টাকা লাগবে, আপনার দরকার নাই তো। আপনি প্রথমে 100টা টার্গেট রাখেন, আপনি 10 দিনে ফুলফিল করলেন, তারপরে চলে যান 1000টা, তারপরে চলে যান 10,000, তারপরে চলে যান 1 লাখ, তারপরে চলে যান 10 লাখ। এইভাবে আপনি বাড়ান। ভালো কোয়ালিটির কোম্পানির শেয়ার মানে ওই কোম্পানির অংশীদারি হওয়া। আর এই ভালো ভালো কোম্পানিগুলো সবার জীবনে যেমন কি আছে, দুঃখ আসে, কষ্ট আসে, কোম্পানির জীবনেও চড়াই উতরাই আসে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে ভালো কোম্পানির খারাপ সময় বিনিয়োগ করা, ভালো সময় লাভ করে বের হয়ে যাওয়া। আশা করি আজকের এই ভিডিওটা সম্পর্কে আপনার কমেন্টে জানাবেন যে শেয়ার বাজার সম্পর্কে আপনি কিছু জানলেন কিনা। বলবেন যে ভাই সবই তো বললেন, আমরা কিভাবে বিনিয়োগ করব। দেখেন, ব্যাংকে টাকা রাখার জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি, তো শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এটা হচ্ছে মাস্ট। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনি শেয়ারগুলা যে ক্রয় করবেন এটার জন্য একটা বিও অ্যাকাউন্ট লাগবে, বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট লাগবে। এটা আপনার ব্রোকারেজ হাউসে করতে হবে। বাংলাদেশে অসংখ্য ব্রোকারেজ হাউস আছে। নাম করা যদি আমরা 5টা বলি, লঙ্কা বাংলা আছে, ব্রাক আছে, ইউসিবি আছে, শান্তা আছে। এদের যে কোনো একটাতে আপনি করতে পারেন। বাৎসরিক 150 টাকা কাটবে, আর কোনো খরচাপাতি কিন্তু নাই। আপনি বিশ্বের যে কোনো প্রান্তে আছেন, নিজের মোবাইলে রাখে নিজের মোবাইলে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন। এবং এতটা বর্তমানে স্বচ্ছ করেছে যে জায়গা জমি রেজিস্ট্রেশনের দলিলের মতো আপনার নামে যেই সমস্ত শেয়ারটা আপনি কিনবেন, 2 দিনের মধ্যে মেসেজ চলে আসবে একদম ওই যে সিডিবিএল থেকে, মানে ওই যে যেমন আমরা বলি দলিল রেজিস্ট্রেশন করলে পাওয়া যায়, ওইখানে আপনার ইমেইলে এবং মোবাইলে মেসেজ চলে আসবে যে এতটা শেয়ার আপনার নামে নিবন্ধিত হয়েছে। তাই প্রতারণার কোনো সুযোগ নেই। বিক্রি করলেও আপনাকে মেসেজ দিবে যে আপনার নামে বিক্রি হয়েছে। আগে এরকম ছিল না, ওই জন্য প্রতারণার আমরা শিকার হইতাম। আর কিছু নিয়ম যেটা হচ্ছে যে নর্মালি অনেকেই যে এই প্রশ্নটা করবেন যে ভাই আজকে আমি শেয়ার নিয়ে কালকে বিক্রি করতে পারবো কিনা। তো নর্মালি অন এভারেজে শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ম হচ্ছে T+2। আজকে যদি ক্রয় করেন ওয়ার্কিং ডেতে পরবর্তী 2 কর্মদিবস পরে আপনার নামে রেজিস্ট্রিকৃত হবে, অর্থাৎ পরবর্তী 2 কর্মদিবস পরে আপনি বিক্রি করতে পারবেন। আর শেয়ার বাজারে আপনি যে কোনো সময় শেয়ারটা বিক্রি করে দিতে পারেন ওয়ার্কিং ডেতে, ওয়ার্কিং আওয়ারে। টাকাটা আপনার অ্যাকাউন্টে 2 কর্মদিবসের মধ্যে যুক্ত হবে, এটা মনে রাখবেন। এখন আপনার কাছে যদি 10-20 লাখ টাকা থাকে, আপনি যে একটা ফ্ল্যাট ক্রয় করতেছেন, কালকে আপনার যদি কিছু টাকা লাগে আপনি ফ্ল্যাটটার আংশিক বিক্রি করতে পারবেন না। কিন্তু শেয়ার বাজার ভাই আপনার এমন একটা সুযোগ দেয়, আপনার মন চাইলে আপনি 10,000 টাকা শেয়ার বিক্রি করে বাকি টাকা থাকতে পারে। তাহলে এই জায়গা আপনাকে এমন একটা সুযোগ দিচ্ছে। আর দেখেন, আপনার কাছে 10টা বাড়ি আছে, আগুন লাগলো, ভূমিকম্প হইলো, জিরো হয়ে গেলেন। শেয়ার বাজারে আপনার 100 কোটি টাকা রাখলেন, আপনি 5টা 12টা কোম্পানিতে, একটা কোম্পানি ধরলাম যে চলে গেল, দেউলিয়া হয়ে গেল, বাকিগুলা তো আপনার আছে। আপনি পথে ঘাটে যেখানে যান শান্তিমতো চলতে পারতেছেন, কারো কোনো টেনশন নাই, গরিবের মতো চলেন, বিন্দাস চলেন, যেখানে খুশি ঘুরে বেড়ান, নিজের ক্রিয়েটিভিটিটা আপনি কাজে লাগান। এখন আমরা যে কাজটা করি, যে আমাদের পেটের দায়ে আসলে কাজ করি, আমাকেও যদি প্রশ্ন করেন সেটাই। যদি ফ্যামিলির যে এই মাসিক যে খরচটা, এটা যদি আমার যদি পেসিভ ইনকাম থেকে আসতো, আমি আমার স্বাধীন মতো কাজ করতে পারতাম, মন চাইলে করতাম, না হলে না করতাম। এই যে উন্নত বিশ্বে আমেরিকার মতো জায়গায়, ইউরোপের মতো জায়গায় এত ভালো মানুষ, এত ক্রিয়েটিভ মানুষ কিভাবে জন্ম নিচ্ছে, তারা ওই পেটের দায়ে কাজ করলে এটা হইতো না। তারা ম্যাক্সিমামই, তাদের জন্য মানুষ কাজ করতেছে, তাদের বছর শেষে মাস শেষে ফ্যামিলি খরচ চলার টেনশন নেই, ওই জন্য তারা তাদের থিঙ্কিংটা ভালো কাজে লাগাইতেছে। আপনি যদি ইসলামিক সেবা যত্নও করতে চান, আপনার ফ্যামিলি খরচটা যদি আসে, আপনি ইসলাম প্রচারটাও বাড়াইতে পারবেন। এখন আসছি আমরা শেয়ার বাজারটা ইসলামিক না অন ইসলামিক। কথাটা হচ্ছে 1 নম্বরে, আপনি যেটাকে বাংলাদেশে ব্যাংকিং সেক্টর আছে, কিছু কোম্পানি আছে যারা সরাসরি সুদের লেনদেন করে, আপনি ব্যাংকিং কোম্পানিগুলো এড়িয়ে চলেন। এখন ধরেন যে আপনি এসিআই কোম্পানিতে কাজ করেন, গ্রামীণ ফোনে কাজ করেন, কখনো কি আপনি এই প্রশ্নটা নিজেকে করেছেন যে স্কোয়ারে কাজ করা কি ইসলাম সম্মত কিনা, গ্রামীণ ফোনে কাজ করা কি ইসলাম সম্মত কিনা? তো ওই কোম্পানিটারই তো আপনি শেয়ার কিনতেছেন, তাহলে আপনার এখানে ইসলাম আর নন ইসলামের প্রশ্নটা কেন আসলো? তো এর জন্য বাংলাদেশের সমস্যা হচ্ছে আমরা 18-19 কোটি মানুষ হইলেও শেয়ার বাজারে বিনিয়োগ করে মাত্র 5 থেকে 10 লাখ মানুষ। 16 লাখ মাত্র বিও অ্যাকাউন্ট আছে, যার মধ্যে 5 লাখ এফডি, বাকিগুলো বন্ধ। তো সারা দেশের প্রতিটা নাগরিকের উচিত শেয়ার বাজারে অংশীদারি হওয়া। আপনার আশেপাশে ভালো কোম্পানিগুলো যে টাকা পয়সা ইনকাম করে নিচ্ছে, তার একটা লাভ্যাংশে আপনার যাতে থাকে।
আজকে আপনি কর্মক্ষম আছেন, কাজ করতে পারতেছেন, আগামী 20 বছর পর আপনি থাকবেন না, এটা বাস্তবতা, আপনি কর্মক্ষম থাকবেন না। অনেক ক্ষেত্রে আপনার ছোট ছোট ছেলে মেয়ে স্ত্রী থাকে, তারা কি করবে না করবে আপনি জানতে পারেন না। তো আপনার যদি এরকম 1 লাখ শেয়ার নেওয়া থাকে, আপনার ছেলে মেয়ে স্ত্রী শান্তি মতো তারা চলতে পারবে, আপনার ওই যে কোটি টাকার বীমা করতে হবে না। বাৎসরিক তারা একটা ডিভিডেন্ড দিবে, সেটা দিয়ে আপনার ফ্যামিলি কিন্তু শান্তিপূর্ণভাবে চলতে পারবে। এখন অনেকেই বলবেন যে ভাই যত কিছুই বলেন, একটা ইতিহাস দেখান, কে কত টাকা ইনকাম করেছে বাংলাদেশে শেয়ার বাজার থেকে। কথাটা হচ্ছে যে এটাই আমাদের সমস্যা, আমরা দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে ব্যর্থ হই। আমরা যদি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করি, গত 5 বছর বা 10 বছর আগে যদি আপনি কোনো একটা ব্যাংক, ভালো একটা ব্যাংকে বা কোনো একটা ওষুধ সেক্টরে যেগুলো টপ কোয়ালিটি, যদি 10 লাখ টাকা বিনিয়োগ করতেন, আজকে 10 বছর পরে সে 10 লাখ টাকা 50 লাখ টাকা হইতো, পাশাপাশি বাৎসরিক ডিভিডেন্ড তো পাইতেন, শেয়ার সংখ্যা বাড়তো। যত দিন যাবে শেয়ার বাজারে হচ্ছে আপনি যত শেয়ারের সংখ্যা বাড়াইতে পারবেন তত আপনার লাভ। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা জানে না, বুঝে না শেয়ার বাজারটা কি, তাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।